আকাশে মেঘেদের বিচরণ নির্ভর করে রোদ আর হাওয়ার ওপরে। তাই এক এক বছর নানা সময়ে বৃষ্টিও হয় নানা রকম। আর মূলত এই বৃষ্টির জলের ওপরেই বিশাল করতোয়া নদীর প্রবাহমানতা নির্ভরশীল। বিপুল পরিমাণ জলরাশি বইতে গিয়ে হঠাৎ দুই ভাগে বিভক্ত হয়েছে এর জলধারা। করতোয়া নিজেকে বিলুপ্ত করে পুষ্ট করেছে আত্রেয়ী ও ঢ্যাপাকে। আত্রেয়ী ঠিক করে নিয়েছে নিজের গতিপথ, আর ঢ্যাপা বীরগঞ্জের আশেপাশে বয়ে চলেছে যেন ওদের যাত্রাপথকে অনুসরণ করে। কিছু দূর যাবার পর যখন ওরা চাঁদগঞ্জ পেরিয়ে দিনাজপুরের কাছাকাছি মাঝডাঙ্গায় পৌঁছে গেল, তখন প্রায় দুপুর। এবার কিছুক্ষণ বিশ্রাম। একটা বেশ বড় ডুমুর গাছের তলায় নামলো সকলে। ছায়ায় গরুদের গাড়ি থেকে খুলে দড়ি দিয়ে একটা জিওল গাছে বেঁধে রাখলো লালমোহন। কিছু খড় ও দুয়াটি সবুজ ঘাস তুলে দিল মুখের সামনে। এবারে একটা বালতি নিয়ে চলল সামনের ছোট নদীটা থেকে জল আনতে। খুকু হঠাৎ বলে, দেখো কম্মা, ওইদিকে আর একটা নদী। অনুপমা দেবী দু হাত কপালে ঠেকিয়ে বলে ওঠেন, গঙ্গা গঙ্গা। নিখিলেশবাবু বলেন, হ্যাঁ খুকু, এই ছোট নদীটা পুনর্ভবা, আর ওই বড় নদীটা ঢ্যাপা। ও এসেছে আরো অনেক বড় নদী করতোয়া থেকে। করতোয়া বা স্বচ্ছতোয়ার আর এক নাম পুণ্যতোয়া। এই নদীকে এখানকার গঙ্গা বলে মানা হয়। বহু যুগ ধরে এই নদী নানা রকম পরিস্থিতিতে মানুষের সভ্যতার বিকাশের অগ্রগতির দোসর হয়েছে। এই তো সামনে একটু পরেই এই নদী দুটো মিলে গেছে। কাঞ্চন নাম নিয়ে চলেছে একটুক্ষণ। একটু পরেই কাঞ্চন সেতু পেরিয়েই আমরা ওপারে যাব। নিজেরাও বাড়ি থেকে আনা চিড়ে, কলা, গুড় আর দই দিয়ে দুপুরের আহারটা সেরে নিল। শিবরামপুর পৌঁছতে বিকেল তো হবেই, তাই খুব বেশি সময় নষ্ট করার উপায় নেই এখানে। নয়নাভিরাম দৃশ্য ছেড়ে তাই আবার উঠে বসতে হলো গরুর গাড়িতে। এবার পুনর্ভবা থেকে দূরে সরে যাচ্ছে ওরা। তবে আর এক নদী আত্রেয়ী এবার সাথে চলেছে দিঘন ওমর পাইলের পর থেকে। মোহনপুর এসে খুকু হাততালি দিয়ে উঠল, বাহ বাহ, কি মজা, আবার দুটো নদী মিলে গেল। না খুকু, দুটো নদী নয়, একটাই নদী দু ভাগ হয়ে গিয়েছিল রানীপুরের কাছে। এখানে মোহনপুরে আবার এক হলো। রায়নন্দ পলাশী ব্রাহ্মণপাড়া হয়ে তুলাতের কাছে শিবরামপুরে ওরা যখন পৌঁছে গেল, তখন সূর্যদেব তার কর্ম সমাধা করে পৌঁছে গেছেন পশ্চিম দিগন্তে। সারা পশ্চিম দিকের আকাশের মেঘ নানা বর্ণের ছটায় উদ্ভাসিত। শঙ্করী, এই নাও তোমার আর এক শাশুড়ি। সবে তুলসীতলে প্রদীপ জ্বালিয়ে এসে ওদের দেখে একগাল হেসে ওঠে শঙ্করী নামের ছোট বউ। দু হাতে জড়িয়ে ধরে খুকুকে। এসো মামুনি, দেখবে এসো। একটা নিভু নিভু খড়ির উনুনের পাশে নিয়ে গিয়ে দেখায় দু তিনটে বড় বড় ধামায় রাখা ধপধপে সাদা খই। পাশেই তখনও রয়েছে একটা বড় বাঁশের তৈরি অজস্র ফুটোওয়ালা ইয়া বড় চালুনি। আর পড়ে আছে কিছু ধানের খোসা বা চিটে। আমি চিনি তো খই, কিন্তু এত, আর তুমি এগুলো নিজে বানিয়েছো? তো আজ শুক্রবার, কেন মা তোমাদের বলেননি? কি? কাল বাড়িতে সত্যনারায়ণের পুজো, যে একসঙ্গে বারের পুজোটাও হয়ে যাবে। কি জানি,
বাবা বোধহয় জানে। সমস্ত গ্রামের লোকজন আসবে পুজোর প্রসাদ খেতে। সিন্নি প্রসাদের সাথে সবাইকে খই দেওয়া হয় যে, এতেও হবে না। আজ তো সন্ধে হয়ে গেল, কালকে আরো 2 ধামা ভাজতে হবে। সন্ধ্যায় সবাই গুড় আর সাথে সর্ষের তেল দিয়ে মাখা মুড়ি খাওয়া হচ্ছিল গল্প করতে করতে। এমন সময় কাকুমণি শুক্রবারের ডাঙার হাট থেকে জিলিপি নিয়ে ফিরলে, সেগুলো ছোট মা সবাইকে ভাগ করে দিল খেতে। রাতের রান্না মসুর ডাল, ঝিরিঝিরি আলু ভাজা আর বাড়ির মাছ আলু দিয়ে চাকা চাকা করে কাটা শোল মাছের মাখা মাখা ঝোল, সাথে ছিল কাঁকরোলের পুর। এই রান্নাটা নতুন লাগলো খুকুর কাছে। বাড়িতে ফিরে মাকে বলতে হবে কথাটা। সারা দিন গরুর গাড়ির ঝাঁকুনিতে সবাই খুব ক্লান্ত থাকায় নিদ্রা দেবী সকলের উপরেই সদয়। অখিলেশ হাট করে আর শঙ্করী খই ভেজে ক্লান্ত, তাই ঘুম আসতে ওদেরও হয়নি দেরি। সকালবেলা চা খেতে খেতে নিখিল জিজ্ঞেস করে অখিলকে, কেমন আছিস ভাই? অখিল তো এমনিতেই কম কথা বলা মানুষ, হেসে বাঁদিকে ঘাড় কাত করে শুধু। অনেক দিন পরে ছোটবেলার মতো নিশ্চিন্ত মনে ঘুমালাম। দারুণ একখানা স্বপ্ন দেখেছি বুঝলি। কি স্বপ্ন? শুনবি? খুব মজার স্বপ্ন রে। দাঁড়া, যতটুকু মনে আছে বলছি। আমি একা একা, আশেপাশে বেশ গাছপালা আছে, অথচ পথচারী নেই, এমন একটা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। হঠাৎ দেখি একটা লোক মুখ বেজার করে রাস্তার বাঁদিকে একটা পাথরের ওপর বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে বসে আছেন কেন? বলে কি না ওর সব সময়ই মন খারাপ থাকে, আর ওর নাম নাকি দুঃখ। ধুর, আর কথা না বাড়িয়ে আমি ওকে পেরিয়ে চলতে থাকি। এর কিছুটা পরে দুজনের সাথে আলাপ। দেখে তো স্বামী স্ত্রী বলেই মনে হলো। ডেকে কথা বললেন ওনারা। ওরা নাকি সুখ স্বাচ্ছন্দ্য। ভালোই লাগলো। তবু আমার তো থেমে থাকা পছন্দ নয়, তাই আবার চলতে লাগলাম। এবার দেখি আবার বাঁ পাশেই একটা ভীষণ মোটা লোক বসে বসে হাঁফাচ্ছে। আমাকে দেখেই খুব ডাকাডাকি শুরু করলো। ওর নাম নাকি সম্পদ। আবদার ওকে আমার সঙ্গে নিতে হবে, কিন্তু যা চেহারা, আমি তো বাপু ওকে বইতে পারবো না। তাই বাধ্য হয়ে ওকে ছেড়ে আরও এগিয়ে চলেছি। এর কিছুক্ষণ পর এক সৌম্য দর্শন ভদ্রলোকের সাথে দেখা। প্রশান্ত মুখে ডেকে উঠল আমাকে। যেতে তো হবেই, দুদণ্ড একটু বসে যান। আমার নাম শান্তি। বসলাম। চুপচাপ বসে আছি। গাছ দেখছি, পাখির ডাক শুনছি, কাঠবেড়ালিদের ছুটোছুটি, খরগোশদের কান খাড়া করে উকিঝুঁকি দেওয়া, আকাশে মেঘেদের ভেসে যাওয়া, বাতাসে ঝিরিঝিরি করে গাছের পাতা নড়া, সব দেখছি। সকালবেলাতেও ওখানে শোনা যাচ্ছে ঝিঝি পোকাদের কনসার্ট, মাঝে মাঝে মাছরাঙাদের অদ্ভুত আওয়াজ। বেশ লাগছে। এভাবেই খুব ভালো লাগার মধ্যেই হাসি মুখে চোখ খুলে দেখি সকাল হয়েছে, আর নানা পাখিদের সাথে সত্যিকারের মাছরাঙাদের ডাকও শোনা যাচ্ছে। সকালে উঠে খুকু দেখে বাবা আর কাকুমণি উঠোনের উত্তর পূর্ব কোণটা এড়িয়ে চলছে। জায়গাটা সুন্দর করে গোবর দিয়ে লেপে দেওয়া। দুজনে মিলেই ওকে সাবধান করে দিল যেন জায়গাটা পা দিয়ে মারিয়ে না দেয়। একটা সময় ঘুরঘুর করতে করতে বাইরের উঠোনে এসে দেখে কি কাণ্ড! ইয়া বড় 2টো কলা গাছ কেটে এনে ওখানে রেখেছে লালমোহন কাকা।
কলা গাছের খোলগুলো খুলে খুলে কেটে কুটে দুদিকে দুটো ছোট টুকরো বুঝে এক রকমের চারকোনা বাটি তৈরি করে চলেছে। একটা বাঁশের চাটাইয়ের ওপর ঢিপ করে রাখছে ওগুলো। লালমোহন কাকা, তুমি চারকোনা বাটি বানাচ্ছ? গাল ভরে নীরবে হাসে লালমোহন। বাটি? বেশ বলেছ, তবে এগুলোকে বলে কলার খোলের ডোঙা। সন্ধেবেলায় লোকজনকে এতে করেই প্রসাদ খেতে দেওয়া হবে। সবাই মাটিতে পাতা চটে সারি দিয়ে বসে এতে করেই তো প্রসাদ খাবে। এতে সিন্নি প্রসাদ গড়িয়ে যেতে পারে না। বাহ, ভালোই বুদ্ধি তো। আমি বানাবো? আচ্ছা, আমি কাটি, ওইগুলো দিয়ে তুমি বানাও বলে কাটা টুকরোগুলো দেখিয়ে দেয়। খুকুও বসে পড়ে অসীম আগ্রহে। লালমোহনের 6টা ডোঙা বানাতে যে সময় লাগে, সেই সময়ে খুকু একটা ডোঙা কোনো মতে দাঁড় করায়। ও মোহন কাকা, দেখো তো আমারটা হয়েছে? হ্যাঁ, এই তো বেশ হয়েছে। দারুণ উৎসাহে খুকু আরও কয়েকটা বানিয়ে চলে, গভীর মনোযোগ দিয়ে। গীতার মা থাকায় অনেকটা সুবিধা হয়েছে শঙ্করীর, নইলে উপর শরীরে এত কাজ সামাল দেওয়া যেত না। বিকেলেই ঠাকুরমশাই এসে উপস্থিত। নতুন দিদিভাইকে ডেকে খুকুর সাথে বেশ গল্পও করেছেন কিছুক্ষণ। কিন্তু পুজো করতে বসেই একেবারে অন্য মানুষ। পুজোর শেষে আলো চাল ও আলু কাঁচা কলার ভুজি ব্যাগে পুরে দক্ষিণার টাকা ট্যাকে গুজে রওনা দেওয়ার আগে নিখিলেশকে বলেন, দেখো বাবা, গতিক তো সুবিধার নয়। পূর্ব পাকিস্তানের খবর কিছু কিছু আমার কানেও আসে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেসব শিক্ষিত মুসলমান ওই দেশে গেছিল শান্তির আশায়, তারাও তো রেহাই পাচ্ছে না ওই দেশে। এই ভারতে এখনো চাকরির অভাব নেই। তোমার মতো শিক্ষকের এখানেও খুব দরকার। বীরগঞ্জের মাস্টারি ছেড়ে তুমি বরং গঙ্গারামপুরে চলে আসতে পারো। শিববাড়িতে তো তোমার শ্বশুরমশাইও আছেন। গঙ্গারামপুর হাই স্কুল আরও অনেক পুরনো, খুব ভালো পড়াশোনাও হয়। এখানকার অনেক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করে দেশ বিদেশে নানা জায়গায় আজ প্রতিষ্ঠিত। সেটাই তো মুশকিল কাকা, আমাদের স্কুলটার বয়স মাত্র 7 বছর। আমি তো প্রথম থেকেই আছি। ওদের এখন আমাকে বেশি দরকার। আর বেশিরভাগ মানুষ ওখানে মুসলমান ধর্মাবলম্বী হলেও আমাকে তো সবাই খুবই ভালোবাসে। দেখে যা ভালো বোঝো। হন হন করে আঁকাবাঁকা পথে এগিয়ে যান তুলাতের দিকে। সাইকেলের ক্রিং ক্রিং শব্দটা সুমধুর সঙ্গীতের মতো মনে হয় নিখিলেশের কাছে। একটু হয়তো ক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু ভেতরের ভালোবাসাটা উজ্জ্বল হয়ে ভেসে ওঠে নিখিলেশের চোখে। সারা বছর বাঙাল ভাষা সহ্য করতে না পারলেও এই একটা দিন পুজোর হাঁক দেওয়াটা মেনে নিয়েছেন অনুপমা দেবী। এখানকার বেশিরভাগ মানুষই 1947-এর পরে পূর্ববঙ্গ থেকে আসা। কাজে কাজেই লালমোহনকে বলেন হাঁক দিতে। লালমোহন তো মহা খুশি। আসলে ও তো বাঙাল, কিন্তু কর্তামাকে ভালোবেসে সম্মান করে অথবা ভয়ে একদম বাঙাল ভাষায় কথা বলে না। হেলতে দুলতে বাইরের উঠোনে গিয়ে 3 বার 3 দিকে মুখ করে জোরে জোরে বলে ওঠে, যার যার মনের স্বাদ
আজ্ঞায়ালন শনির প্রসাদ। সব কাজ মিটে গেলে বিছানায় শোবার পরেও কিছুতেই ঘুম আসে না নিখিলেশের। ঠাকুর মশাইয়ের কথাগুলো মনে পড়ে যায়। যা উনি বলেছেন ভালোর জন্যই বলেছেন, কিন্তু বীরগঞ্জের মানুষেরা 8 বছর ধরে যেভাবে ভালোবেসে জড়িয়ে রেখেছে তা কাটানোও তো সহজ নয়। মনে পড়ে গেল জোহা স্যারের কথা। মাত্র কয়েক মাস আগের ঘটনা। উনি চলে গেছেন বরাবরের মতো। বাঁকুড়া থেকে গিয়েছিলেন ঢাকায় কিসের আশায়? ছিলেন তো উনি মুসলমান। না, তবুও শান্তি পাননি। ভাষা আন্দোলনে জড়িত থেকেও বেঁচে গেছিলেন, কিন্তু তবু শেষ রক্ষা হলো না। 1968 সালের শেষ দিক থেকেই বোঝা যাচ্ছে যে একটা গরম হাওয়া বইছে ভেতরে ভেতরে। মানুষ ভেতরে ভেতরে বিক্ষুব্ধ আইয়ুব সরকারের ওপরে। এ বছরই জানুয়ারি মাসের 20 তারিখে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে নিহত হন ছাত্রনেতা আসাদুজ্জামান। ফেব্রুয়ারির মাঝামাঝি ঢাকা ক্যান্টনমেন্টে নিহত হন একজন। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রচণ্ড বিক্ষোভ জানায় এবং যথারীতি আহত হয়। 18 ফেব্রুয়ারি ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় প্রশাসন নাটোর রাজশাহী সড়কে 144 ধারা জারি করে। ছাত্ররা তা উপেক্ষা করেছে খবর পেয়ে জোহা স্যার ঘটনাস্থলে ছুটে যান। জোহা স্যারের পুরো নাম সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। উনি ছুটে যান এবং সামরিক কর্মকর্তাদের গুলি না চালাতে অনুরোধ করেন, কিন্তু তার অনুরোধ উপেক্ষা করে কর্তৃপক্ষ গুলি বর্ষণ করে। ছাত্রদের ভালোবেসে সত্যি বুকে গুলিকে বরণ করে নিলেন। বলেছিলেন, ছাত্রদের গায়ে গুলি লাগার আগে সেই গুলি আমার বুকে লাগবে। কথা রেখেছেন। সালটা 1961। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের রসায়নের মেধাবী ছাত্র তখন নিখিলেশ। নতুন এলেন যখন জোহা স্যার, সুদর্শন তরুণ। একে অপরের কাছাকাছি আসতে খুব বেশি সময় লাগেনি। খুব দিলখোলা মানুষ ছিলেন জোহা স্যার। শোনা কথা যে এরপর 1964-তে উনি পিএইচডি কমপ্লিট করেন। বিদেশে সুযোগ পাওয়া সত্ত্বেও যাননি। ছাত্রদের প্রচণ্ড ভালোবাসতেন যে। তারপর তো শুরু হলো নিখিলেশের কর্মজীবন। তার ভাবনায় অনুপ্রাণিত হয়েছে যে সে কী করে পালিয়ে আসবে ছাত্রদের ছেড়ে। না, কিছুতেই পারবে না। যা হবার হবে। কালকে ভোর ভোরেই রওনা দিতে হবে। ওদিকে সুলতার চিন্তাটাও ভাবাচ্ছে। ছোটবেলার খেলাধুলার জায়গাতে এসেও ঠিক স্বস্তি পাওয়া যাচ্ছে না। আশ্চর্য, দেশটা তো আগে একটাই ছিল। 1947 সালে যখন এই বাড়িতেই 15ই আগস্টে পতাকা উঠিয়েছিল বাবার সাথে, বেশ মনে আছে দিনটার কথা। কিন্তু পড়তে গেল রাজশাহীতে। আসলে পূর্ব পাকিস্তানের জায়গাগুলোকে বিদেশ ভাবা যেত না তখনও। রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সে তো সমগ্র বাংলার কথা ভেবেই। তারপর রাজশাহীতে থাকতে থাকতে ওপারের গাছপালা, নদীর জল সব কিছুকেই বোধহয় একটু বেশি ভালোবেসে ফেলেছে। 1962 থেকে চাকরির সূত্রে বাস করছে বীরগঞ্জের ভাড়া বাড়িতে। ঢাকা রংপুর হাইওয়ের ধারে জায়গা অবশ্য একটা নেওয়া হয়েছে বাড়ি করবে বলে। দেখা যাক কবে হয়। আজ এই ভারতের মাটির চেয়ে ওপারের মাটিকেই আপন মনে হয়।
এরই নাম জীবন। কাল যা ছিল অতি আপন, আজ কেন যেন পর পর বলে মনে হয়। তবে হ্যাঁ, অনেকের মতোই ওই পূর্ব পাকিস্তান নামটা ওর মোটেও পছন্দ নয়। আমাদের সোনার বাংলা কেন পাকিস্তান হতে যাবে? ভেতরে ভেতরে অসন্তুষ্ট সকল বাঙালি।